বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। সিলেটের সুপেয় পানির সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ, বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা পান না বাসিন্দারা। 3 বছরে ওয়াসার কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ। ময়মনসিংহে নদ নদীতে বালু উত্তোলনের মহোৎসব, ভাঙছে তীর, হুমকিতে বসত ভিটা ফসলি জমে, সব জেনেও নির্বিকার প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। যাত্রী হিসেবে প্রাইভেট কারে তুলে মারধর, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অপহরণকারীদের দৌরাত্ম্য, মুক্তিপণ আদায় চক্রের 4 সদস্য গ্রেফতার, গাড়ি জব্দ। এবং বন্যার ক্ষতি কাটিয়ে নিতে আমনে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। ময়মনসিংহে বড় আবাদে চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সারের বাড়তি দাম ও মজুরি নিয়ে দুশ্চিন্তা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন, বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনান। সিলেটের প্রতিষ্ঠার প্রায় 3 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির সংকট, বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের, দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে 2022 সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় 3 বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2022 সালের 5 জুন থেকে 25 অক্টোবর পর্যন্ত 4 ধাপে 11 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। তারা করবো কইয়া সরকার একের পরে আর যার কিন্তু আমরা একটা তার হন না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু 1 বছর বা 2 বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। 2021 সালের 31 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে 27টি থেকে 42টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো 27টি ওয়ার্ডের 24টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত 15টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা 12 কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় 7 কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহ অঞ্চলের নদ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে ভাঙছে তীর, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের বসত ভিটা ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, সব দেখেও নীরব প্রশাসন, এমনকি অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। ওবায়দুল হকের রিপোর্ট। বালু উত্তোলনের এই কর্মযজ্ঞ ময়মনসিংহের কিসমত এলাকায়, তবে সবই হচ্ছে অবৈধভাবে ড্রেজার দিয়ে। ব্রহ্মপুত্র নদে দিনের বেলায় প্রকাশ্যে ড্রেজার বসিয়ে এভাবেই উত্তোলন করা হচ্ছে বালু। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও নীরব প্রশাসন। নগরীর পুলিশ লাইন থেকে ঘুন্টি কিসমত হয়ে সদরের তারাগাই, কল্যাণপুর, বেগুনবাড়ি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে শতাধিক ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। আবার রাস্তার পাশেই বালু রেখে চলছে বেচাকেনা, আর এই সবই চলছে প্রশাসনের নাকের ডগায়। বালু কাটতে নিয়ে আমগর বাড়িঘর সব গাঙ্গ পরে যেতেছে। ও সুগ্রস্ত ফলা মানে ছাড়তেছে না তোলার জন্য, এক নম্বর হচ্ছে এইটা। স্কুল কলেজের মানুষ যাইতে পালা সেই দিক দিয়ে ঘুরে যায়। বালু ড্রেজার দিয়ে ধান খেতে পানি দেয়। হ্যাঁ, যদি পানি না দিতাম এই ধান খেত এই 200-300 একর
এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাবে। একই চিত্র ময়মনসিংহ বিভাগের অন্য জেলাগুলোতেও। অবৈধ বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে শেরপুর ও জামালপুরের সবকটি নদী। লাল মোটা বালুর চাহিদা থাকায় রাতের আঁধারে তোলা এসব বালু চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীটা ক্ষতির মুখে হয়ে পড়তেছে এই বালু তোলার কারণে। প্রতি রাতেই তো এখান থেকে মোটামুটি 100-200 টাক বালু আর কি উত্তোলন হয়। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ব্রিজের তল থেকে আমাদের ব্রিজ হুমকির মুখে পড়ে গেছে। প্রশাসন যদি শক্তিশালীভাবে ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। যদিও প্রশাসনের দাবি অবৈধ ড্রেজার জব্দসহ বালু উত্তোলনকারীদের ধরতে নিয়মিত চলছে অভিযান। 250 একর ভূমির উপর আমাদের বৈধ বালু মহল পরিচালিত হচ্ছে। এর বাইরেও যদি কেউ অবৈধভাবে বালু তোলে আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করি। ইতিমধ্যে অনেকগুলো জায়গায় আমরা ওই ড্রেজারগুলো অবৈধ ড্রেজারগুলো আমরা জব্দ করেছি। অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এই অভিযান এই অবৈধ বালু উত্তোলন বন্ধে আমি শেরপুরের সকল সেক্টরের লোকজনের সহযোগিতা কামনা করি। প্রশাসনের তথ্য মতে গত 1 মাসে অবৈধ বালু উত্তোলনের কারণে ময়মনসিংহে 3 লাখ, জামালপুরে 5 লাখ টাকা ও শেরপুরে 14 জনকে সাজাসহ 8,75,500 টাকা জরিমানা আদায় করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জামালপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, জামালপুরের নদ নদীর যে বালু উত্তোলন অবৈধভাবে, সেই বালু উত্তোলন কিন্তু বালু উত্তোলনের মহা উৎসব কিন্তু জামালপুরে শুরু হয়েছে। জামালপুরে আপনারা জানেন যে জামালপুরে 3টি নদী এখন মানে দৃশ্যমান, সেটা হলো যে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঝিনাই নদী। তো এই সব নদী থেকে কিন্তু অবৈধভাবে যে বালু উত্তোলনের মহা উৎসব চলছে তার একটি চিত্র যদি আপনাকে আমি দেখাই। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সোনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে। যে আমি এখন যদি দেখে যে বালু উত্তোলনের যে মহা উৎসব ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে, সেটা যদি আপনাদের একটু দেখা যে এই একই চিত্র কিন্তু জামালপুর জেলার ঠিক 6টি উপজেলায় কিন্তু এই একইভাবে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর যে গতিপথ, প্রত্যেকটা নদীর কিন্তু গতিপথ পরিবর্তন হয়ে কিন্তু এই নদীর পাড়ে যে জমি, ফসলি জমি, তারপরে আপনার বড় বড় স্থাপনা, ব্রিজ, কালভার্ট কিন্তু বছরের পর বছর কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা জেনেছি যে জামালপুরে 2টি ইজারা ঘাট ইজারা দেওয়া হলেও কিন্তু ব্রহ্মপুত্র নদীর জামালপুর শহর থেকে নরুন্দিয়া এলাকা পর্যন্ত কিন্তু 50 থেকে 60টি এলাকায় কিন্তু এইভাবেই ড্রেজার মেশিন বসিয়ে যেমন বালু উত্তোলন করা হচ্ছে। এটা কিন্তু জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং সরিষাবাড়ি, মাদারগঞ্জ প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু সবগুলি নদীর চিত্র একই অবস্থা। তো আমরা নদী সংরক্ষণ কমিটির যে যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বছরের পর বছর এই নদী রক্ষার কারণে কিন্তু এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসেন, কিন্তু প্রশাসন থেকে কিন্তু জোরালো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে একটি কথা বলে রাখি যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই বালু উত্তোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিগত শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই অবৈধ বালু উত্তোলন শুরু হলো। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাদের পরিবর্তন হয়েছে, কিন্তু যারা বালু উত্তোলন করছেন তারা কিন্তু আবার নতুন করে তারা এই বালু উত্তোলনের কাজে সম্পৃক্ত হচ্ছেন নতুন নতুন রাজনৈতিক দলের নেতারা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাকে বলা হয়েছে যে তারা যখনই অবৈধ বালু উত্তোলনের খবর পাচ্ছেন বা মেসেজ পাচ্ছেন তারা কিন্তু সাথে সাথে অভিযান চালিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করছেন, এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে নদ নদীর যে অবৈধ বালু উত্তোলন সেটার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। এ বিষয়ে আরও খবর জানবো আমরা। আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরের কাচারিঘাটে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। সরাসরি যাচ্ছি সেখানে। নদ নদীগুলোকে ক্ষতবিক্ষত করে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে ময়মনসিংহ বিভাগে, আর সেগুলো চলছে দিনের আলোতে। এ বিষয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সরাসরি আপনাকে প্রশ্ন চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন এবং
প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, পাশাপাশি আপনারাও এই নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, তাহলে আসলে এটার দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যাওয়া যে ব্রহ্মপুত্র নদী, এই নদীতে আশেপাশের প্রায় 2 কোটি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এটাকে হত্যা করেছি এবং একই সাথে আমাদের প্রযুক্তির যে উৎকর্ষ সাধন হয়েছে এবং সেটার মধ্যে সস্তা অনেক কিছু হয়েছে। এই সস্তার সবচেয়ে কুফলটা ভোগ করছে এই ব্রহ্মপুত্রবাসী। এবং এখানে দেখবেন, আপনার রিপোর্টে যা দেখেছে যে অবৈধভাবে দেশীয় পদ্ধতির যে ড্রেজার যন্ত্র করেছে এবং এটি দিয়ে অপরিকল্পিতভাবে, যেখানে মানে বৈজ্ঞানিকতার কোনো কিছুই নাই, বালু তোলা শুরু করছে। এটার কারণ যে এই বালু এখন মূল্যবান হয়েছে এবং বালু বিক্রি করতে হবে, এবং সেটার মধ্যে একটা করে প্রত্যেক এলাকাতে একটা করে সিন্ডিকেট আছে এবং তারা এই সিন্ডিকেট করে নদীর থেকে, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করছে। এবং বালু উত্তোলন করার মধ্যে যে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে, নদীর যে ক্ষতিগুলো হচ্ছে, নদীকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেটা তার মোটে মাত্র আমলে নিচ্ছে না। আপনি রিপোর্টে যে দেখলাম যে এইখান থেকে শুরু করে যে ব্রহ্মপুত্র নদের যে বিস্তৃতির মধ্যে 3টি জেলা একদম সরাসরি উপর দিয়ে গেছে, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ। এবং এইখানে আপনি যথার্থই আপনার রিপোর্টে এনেছেন যে যত্রতত্র এটা ড্রেজার বসিয়েছে এবং ড্রেজার বসিয়ে দিন রাত 24 ঘন্টা তারা এই বালুর ব্যবসাটা করছে। কিন্তু আমরা বলি যে বালুর ব্যবসা করবেন, এটা তো একটা নিয়ম নীতি আছে এবং প্রত্যেক জেলা প্রশাসন যন্ত্র একটা আলাদা ডেস্ক আছে এবং ওই ডেস্ক এটা দেখভাল করে। বালু উত্তোলন করতে হলে সেখান থেকে তারা ইজারা দেয় এবং ইজারা দেওয়ার মধ্যে বালু মহাল ঘোষণা করে এবং সেই বালু মহাল থেকে গভর্নমেন্টের যে রেভিনিউ, সেটা তারা ওই পরিমাপ করে সেটা নেয়। আশ্চর্যের বিষয় হলো এইখান থেকে যে বালু উত্তোলন করছে, সেখানে রেভিনিউ তো নাই, পক্ষান্তরে ব্রহ্মপুত্র নদটাকে এবড়ো থেবড়ো করে আশেপাশের জনগণকে এই যে প্রাকৃতিকভাবে যেটার যে অবদান নেওয়ার জন্য, সেখান থেকে তারা বঞ্চিত করছে। তাহলে এটার আসলে দায়টা কার? আমি যেটি বলছিলাম, এই দায় যদি বলতে চান আমাদের সকলের। কীরকম সকলের? যে আমাদের সকলের জন্যই তো প্রশাসন যন্ত্র এখানে বসানো আছে এবং তারা এটা দেখভাল করবে। দেখভালের মধ্যে যখন দেখলাম প্রশাসন যন্ত্র থেকে বলা হচ্ছে যে আমরা ড্রেজার জব্দ করেছি, আমরা এটাকে ধ্বংস করেছি, আমরা জরিমানা আদায় করেছি। আরে ভাই, এটার জন্য জরিমানা আদায় করবে, এটা তো নিয়মিত বিষয়। কি করে ওই ড্রেজার এখানে বসে আমাদের সকলের নাকের ডগার উপর দিয়ে? এবং এই বসার পরিপ্রেক্ষিতে যারা এই দেখভালের দায়িত্ব ছিলেন, একদম চেইন অফ দায়িত্ব, একটা গ্রাসরুট লেভেল থেকে নিয়ে টপ পর্যন্ত যারা এটার সাথে যুক্ত আছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, জব দিয়ে আওতায় আনতে হবে এবং এটা বলতে হবে। যেমন আপনাদের ফুটেজের মধ্যে আছে কোথায় ড্রেজার বালু উত্তোলন করা হচ্ছে এবং ওই সময় কোন কর্মকর্তা ওই স্টেশনে ছিলেন এবং তার দেখভালের অভাবে এই কাজগুলো হচ্ছে। জরিমানা করার তো আমার দরকার নাই। জরিমানা কখন করবেন? যখন শেষেরটা আপনারা আগে করতেছেন। দরকার কি? ওইখানে কেমনে করে কিভাবে এই ড্রেজার যন্ত্র বসানো হলো এবং এই বালুটা উত্তোলন করা হলো এবং সেখানে কে ছিল, তিনি এই জব দিতে আওতায় আসবেন এবং দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা যদি আমরা এরকম করতে পারি, শাস্তির বিধানটা যদি আমরা এরকম করতে পারি যে এরকম করলে পরে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে হলে, প্রকৃতিকে ধ্বংস করতে হলে এবং প্রকৃতিকে গলা টিপে হত্যা করার জন্য আমাদের প্রশাসন যন্ত্রে যারা রন্ধে রন্ধে মানে বসে আছেন যুগের পর যুগ, তাদেরকে উৎখাত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আমরা আনতে পারি, তাহলে পরে অন্ততপক্ষে আমরা এই দায় থেকে অন্ততপক্ষে কিছুটা হলেও মুক্তি পাবো। আসলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের আলোতে এগুলো চলছে। আমরা আগে দেখতাম যে ক্ষমতার দাপট ছিল, এখন তো আসলে রাজনৈতিক কোনো শক্তি নেই। তাহলে কেন এইভাবে চলছে? আসলে কাদের গাফিলতি মনে করেন? দেখুন, এই কথাটা তো যথার্থই বলেছেন যে 2024 সনে এসে আমরা একটা রাষ্ট্রীয়, একটা জাতীয়, একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে পড়েছি এবং সেই ব্যাপক পরিবর্তনের মধ্যে প্রথমেই যে কথাটা সবার সামনে আসছিল সেটি হলো দুর্নীতি। এই যে দুর্নীতিগ্রস্তর মধ্যে অনেক মানুষ নানান রকমভাবে অর্থের পাহাড় গড়েছে, এগুলো নানান রকমভাবে বিনিময়ের মধ্যে আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে যে বিষয়টি ছিল, আপনি যে বলেছেন আগে তো একটা সিন্ডিকেটের দোহাই দেওয়া হইতো, আগে বলতো রাজনৈতিক নেতা আছে, এখানে এমপি আছে, মন্ত্রী আছে, নানান রকমের বিষয় বলা হতো। প্রশাসন যন্ত্র বলতো আমরা তো অসহায়, আমরা তো কাজ করতে পারছি না, এরকম বলা হতো। এখন তো সেটি নেই।
এখন তো মানুষ কথা বলতে পারছে, আপনিও তাহলে কাজ করতে পারছেন, তো কোথায় কাজ করতে পারছেন আপনি? এই কোথায় কাজ করার পরে এই কাজটা হচ্ছে, তাহলে এখনই সময় আমাদের শিকারি বেলের যেন মোষে চিহ্ন থাকে, ঠিক এরকম করে জিনিসটা বোঝাতে হবে যে আমরা এখন সঠিকভাবে কাজ করি, যে কাজটা হচ্ছে না। তার মানে বোঝা গেল এই যে কিছুক্ষণ আগে যেরকম আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে ট্রেনের লাইনও ঠিক আছে, রেলগাড়িও ঠিক আছে, শুধুমাত্র চালক পরিবর্তন হয়েছে। আমি সেখানে মজা করে বলছিলাম চালকটা পরিবর্তন হয়েছে, আগে ছিল দক্ষ চালক, এখন হয়েছে অদক্ষ চালক। তারপর আমরা যাচ্ছি না, এখনই এই সময় এটাকে বন্ধ করতে হবে। এজন্য সকলের আন্তরিক হতে হবে বলে আসলে আপনি বলছেন। তো এই ছিল আসলে ব্রহ্মপুত্র নদ সহ বিভিন্ন বিভাগের বিভিন্ন নদ নদীর যে অবৈধভাবে বালু উত্তোলন মহোৎসব, এ নিয়ে আলোচনার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। নেত্রকোনায় নদী, হাওর, খাল, বিল খনন ও জলাশয় রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে 7 পানি ভবনে এ গণশুনানি হয়। এতে কৃষক, জেলে, নদীর তীরবর্তী বাসিন্দা সহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার, প্রকৌশল, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। এই গণশুনানি গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান। জেলার নদ, নদী, খাল, বিল এবং হাওরের জীববৈচিত্র্যের পরিবেশ তুলে ধরা সহ নদী হত্যা না করে বালু উত্তোলন বন্ধ এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান ফরিদা আক্তার। সেখানে হাইল হাওরের বাইক্কা বিল মাছের অভয়াশ্রম পরিদর্শন করেন তিনি। এ সময় মৎস্য সম্পদ রক্ষায় কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। যারা ক্ষমতায় ছিল আগে, তাদের অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তো ফলে এটার কারণে নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটা সাময়িক হবে, এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। কারণ এখন অলরেডি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটু সক্রিয় হয়েছে, বিশেষ করে গাজীপুরের ঘটনার পরে। এই ধরনের পরিস্থিতি যারা করছেন তারা আসলে রাজনৈতিকভাবে একটা ক্ষতি করছেন এবং এটা অন্যান্য উস্কানিমূলক কিছু ব্যাপার আছে। বিভাগের সময় আরো থাকছে, যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে রোগ জীবাণু, দুর্গন্ধে অতিষ্ঠ জামালপুর পৌরসভার বাসিন্দারা। অস্বীকার করে নিয়মিত পরিচ্ছন্নতার দাবি কর্তৃপক্ষের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হঠাৎ বেড়েছে অপহরণকারীদের দৌরাত্ম্য। যাত্রী হিসেবে প্রাইভেট কারে তুলে মারধর ও মুক্তিপণ আদায় করছিল একটি চক্র। অবশেষে 4 সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোবাইল ও নগদ টাকা। ময়মনসিংহের ভালুকায় বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন আরিফ উদ্দিন। গত 2রা ফেব্রুয়ারি ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরছিলেন তিনি। বাসে যেতে নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকায় গেলে 70 টাকায় স্কয়ার মাস্টার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আরিফকে প্রাইভেট কারে তুলে একটি অপহরণকারী চক্র। কিছুক্ষণ পরই চোখ বেঁধে চলে অমানসিক নির্যাতন। এরপর মুক্তিপণ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের বৈলরে প্রাইভেট কার থেকে ফেলে চলে যায় অপহরণকারীরা। ড্রাইভার বলতেছে ভাই কই যাবেন, ভিতরে যে 2জন যাত্রী থাকে পিছের সিটে, তারা বলতেছে ভাই আসেন, আমরা যাচ্ছি আসেন। ওঠার পরে যে মাঝখানে যে লোকটা থাকে এটা লাভ দিয়ে ভূমির ভাব ধরে আমার বাম সাইড চলে আসে, আইসাইরা ওর একটা মার্কেট টুপি পরিয়ে দেয়, তারপর তার মার্কেট শুরু করে। যা বলতে তাই বলি। চক্রটির মূল হোতা গাজীপুরের শাহাদাত প্রায় 8 বছর আগে প্রাইভেট কার চালক থাকা অবস্থায় এই অপকর্মে যুক্ত হয়। 3 দফায় প্রায় 2 বছর কারাভোগ করেছে। কারাগারে গিয়ে অন্য আসামিদেরও দলে ভেড়াতো শাহাদাত। তার সঙ্গে যুক্ত নিজের সহোদর ভাইও। কাজ করি প্রাইভেট কার দাও, মানুষ তুলে তুলে নামাই। আমি মাত্র 2 দিন আমি বলছি স্যারদের সাথে, আমার কাজ ছিল গাড়ি চালানো, প্যাসেঞ্জার হিসাবে উড়াইতো, বলতো যে টাকা পয়সা দে, যা পাইতো তাই নিত, আর বিকাশে যেগুলি থাকতো এগুলি নিয়ে যায়। চক্রটির 4 সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার, 5টি মোবাইল ও 87,000 টাকা। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। অপহৃত ভিকটিমের মোবাইল ফোন থেকেই আত্মীয় স্বজনের সাথে কথা বলে যে আমাদেরকে মারধর করছে, দ্রুত টাকা পাঠাও, তা নাহলে আমাকে মেরে ফেলবে, এই জাতীয় হুমকি দেয়। 5 লাখ বা 10 লাখ টাকা থেকে শুরু করে
মোটামুটি 50,000 1 লাখ টাকা পেলে বা 2 লাখ টাকা পেলে তারপর তারা ছেড়ে দেয়। পুলিশ জানিয়েছে চক্রটির আরও 6 সদস্যের সন্ধান পাওয়া গেছে। তাদের ধরতে চলছে অভিযান। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গেল আমন মৌসুমে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কৃষকরা। পানিতে তলিয়ে নষ্ট হয় ফসলি জমি, সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে এবারও বড় আবাদ ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। তবে সারের বাড়তি দাম আর শ্রমিকের অতিরিক্ত মজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। প্রণোদনাসহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। বোরোটায় আমরা রইল একটা স্বপ্ন দুধ এটা আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো। শুধু খুরশেদ আলী নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্য মতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বড় প্রণোদনা দিয়েছি। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময় আরও থাকছে। দখল দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের সোনাই নদী পরিণত হয়েছে মরা খালে। রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা, ছড়াচ্ছে রোগ জীবাণু। দুর্গন্ধে অতিষ্ঠ জামালপুর পৌরসভার বাসিন্দারা। অস্বীকার করে নিয়মিত পরিচ্ছন্নতার দাবি কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। রাস্তার পাশে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে আবর্জনা। কুকুর বিড়ালের পাশাপাশি বিভিন্ন গবাদি পশুও খাবারের খোঁজে ভিড় করছে আবর্জনার স্তূপে। জামালপুর পৌরসভায় যত্রতত্র আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এই যে 1 সপ্তাহ আগে নিয়ে গেল, এখন আবার 2 মাস পরে বা 1 মাস পরে আসবো। ময়লাটা যেন খুব তাড়াতাড়ি এটা অপসারণ করে এবং প্রতিদিন যেন রাস্তার ময়লাগুলো অপসারণ করে নিয়ে যায়। পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনা প্রকাশ্যে হলেও কর্তৃপক্ষের দাবি নিয়মিত পরিচ্ছন্ন করা হচ্ছে পৌর এলাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত আসলে করার কথা আমরা নিয়মিত করে যাচ্ছি। তবে যদি কোনো জায়গায় এর ব্যতিক্রম ঘটে থাকে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডে প্রায় 2 লাখ মানুষের বসবাস। আর বর্জ্য অপসারণের জন্য মোট পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন 182 জন। সময় সংবাদ, জামালপুর। দখল দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের সোনাই নদী। বর্জ্য ফেলার কারণে নদীটি এখন মরা খালে পরিণত হয়েছে। অবৈধ দখলমুক্ত করে নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। একসময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা সোনাই নদী এখন ময়লা আবর্জনার ভাগাড়। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে জলাধারটি। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি ভরাট, আবর্জনা ফেলা ও শিল্প কারখানার দূষণে নদীটি সংকুচিত হয়ে মরা খালে পরিণত হয়েছে। নদীর পাড়ে দোকানপাট নির্মাণ হয়েছে, গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবনও। নদীর পাড়ে যে ময়লাগুলা বর্জন ফেলা হয় এগুলা বাজার থেকে ফেলা হয়। সরকারের কাছে অনুমতি করে জানাই, এটা আপনার কাছে সবার কাছে অনুমতি জানাই, ময়লাটা যেমন টানে নিয়ে ফেলায়। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি সচল করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যারা এখন বর্তমানে আবার অবৈধ স্থাপনা গড়েছে তাদের আমরা লিস্ট আমরা করতেছি, তো আমরা অতি শীঘ্রই এটা প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ে উৎপত্তি সোনাই নদীটি মেঘনা নদীতে মিলিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
জামালপুরে সম্প্রতি 23টি সমবায় সমিতি ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 35,000 গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অর্থ ফেরত পেতে 4 ফেব্রুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকেরা। এ সময় প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। 6 ফেব্রুয়ারি শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির 2 জন যাত্রীকে তল্লাশি করে গোয়েন্দারা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 17.5 কেজি ওজনের 120টি স্বর্ণের বার, যার বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। বৈদ্যুতিক চার্জার, ফ্যান ও লাইটের ভেতরে করে কৌশলে আনা হয় স্বর্ণের বারগুলো। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। সিলেটে সুপেয় পানির সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ। বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা পান না বাসিন্দারা। 3 বছরে ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষোভ। ময়মনসিংহে নদ নদীতে বালু উত্তোলনের মহোৎসব, ভাঙছে তীর, হুমকিতে বসত ভিটা, ফসলি জমি। সব জেনেও নির্বিকার প্রশাসন, অভিযোগ স্থানীয়দের। এবং যাত্রী হিসেবে প্রাইভেট কারে তুলে মারধর, ঢাকায় ময়মনসিংহ মহাসড়কে অপহরণকারীদের দৌরাত্ম্য। মুক্তিপণ আদায় চক্রের 4 সদস্য গ্রেফতার, গাড়ি জব্দ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।